আর আপনারা দেখছেন কেটিভি বাংলা, আর আমি আপনাদের সঙ্গে সঞ্জীব মল্লিক। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই একেবারে জোর কদমে নির্বাচনী ময়দানে প্রচার চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন। সরকারের যে উন্নয়নমূলক প্রকল্পগুলি রয়েছে সেগুলি তিনি তুলে ধরছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সোনামুখী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর কল্লোল সাহা। কথা বলবো তার সঙ্গে, ঠিক কিভাবে তিনি প্রচার করছেন, মানুষের সাড়া কেমন পাচ্ছেন। দাদা নমস্কার। কেটিভি বাংলাতে আপনাকে প্রথমেই স্বাগত জানাই। থ্যাংক ইউ। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে আপনি এতটুকুও সময় নষ্ট করেননি। প্রথম দিন থেকেই আপনি নির্বাচনী প্রচারে চালিয়ে যাচ্ছেন, ব্যস্ত রয়েছেন। মানুষের সাড়া কেমন মিলছে? বিপুল সাড়া পাচ্ছি। জিরো ডে থেকে, মানে প্রার্থী ঘোষণার দিন থেকে আমাদের কাজ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদেরকে নিয়ে আমরা প্রচারে ঝাঁপিয়ে পড়েছি এবং মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত, যেটা লক্ষণীয়, বিপুল সাড়া পাওয়া যাচ্ছি, বিশেষ করে মায়েদের কাছ থেকে এবং ছাত্র যুবদের কাছ থেকে। রাজ্য সরকারের যে উন্নয়নমূলক প্রকল্পগুলি সেগুলি কি মানুষের সামনে তুলে ধরছেন, নাকি অন্য কোনো ইস্যু রয়েছে যেগুলিকে মানুষের সামনে আপনারা তুলে ধরতে চাইছেন? মানুষের কাছে দিদির যে উন্নয়ন প্রকল্প, 100টিরও কাছাকাছি যে সামাজিক উন্নয়ন প্রকল্প, সে তো আপনারা এখন তো জনে জনে সকলে জানে। কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী, লেটেস্ট হচ্ছে যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে আপনার সবুজ সাথী, যেগুলো বিশ্ব মঞ্চে, আন্তর্জাতিক মঞ্চে যেগুলো সমাদৃত হয়েছে, সে সমস্ত দিদির উন্নয়নমূলক কর্মসূচি আমরা পুস্তিকা আকারে, লিফলেটের আকারে মানুষের ঘরে ঘরে ব্যক্তি হিসেবে ব্যক্তি আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। দলীয় কর্মী সমর্থকরা এগুলো সব নিয়ে যাচ্ছে এবং সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। দিদির অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, তৃণমূল সরকারের, মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন প্রকল্প, উন্নয়ন কর্মসূচির যোগ্য যে অব্যাহত রয়েছে, তার বার্তা আমরা দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি। তাতে আমরা বিপুল এবং ব্যাপক সাড়া পাচ্ছি। মায়েরা মন্তব্য করছে, দিদি ছাড়া আছে কে? ভোট চাইতে যাচ্ছি, একটা ভেবে কথা বলছি, বলো আমাদের কাছে দিদি ছাড়া বিকল্প তো কেউ নেই, অতএব আমরা জোড়া বলছি নেই, ভোট দেবো। এই তো মানুষের কাছ থেকে সাড়া। এর থেকে ভালো রেসপন্স আর কি আশা করতে পারা যায়? আপনি বললেন যুবসাথীর কথা, এখনো অনেক মানুষ যুবসাথী পায়নি, তারা বিক্ষোভও দেখাচ্ছে বিভিন্ন ব্লকে। এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে? এটা একটা কমিউনিকেশন গ্যাপ যেটা আছে, সেটা হচ্ছে এই যুবসাথী প্রকল্পের অনেকে, যেমন আপনি বলছেন এখনো পায়নি, তেমনি তেমনি উল্টোভাবে অনেকে, বেশিরভাগই টাকা পাওয়া, তাদের ভাতা পাওয়া শুরু হয়ে গেছে। যারা পায়নি তাদেরও ধীরে ধীরে চালু হবে। রাজ্য সরকারের আধিকারিকরা, তারা বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে, তাদের লোকজনের অভাব আছে, এটাও আমরা বুঝতে পারছি। নির্বাচন কমিশনও অনেক মানুষকে, অনেক আধিকারিককে নির্বাচনের কাজে ব্যবহার করছে। সেই কারণে হয়তো একটু বিলম্ব হচ্ছে, বাট এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এটা অচিরে নির্বাচনের পরে আবার এই কাজ শুরু হয়ে যাবে। আমি যুবদের বলবো, যুবক ভাইদের বলবো, যুবতী বোনেদের বলবো, আপনারা নিশ্চিন্তে থাকুন। দিদি কারো সঙ্গে কখনো এই ধরনের আচরণ করবেন না। তিনি যেমন কথা দিয়েছেন, কথা তিনি রাখেন, আগামী দিনেও তার কথা অটুট থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দিদির উপরে ভরসা রাখুন। ভাতা আগে না চাকরি আগে? চাকরি তো আগে। চাকরির বাজার শুধু তো রাজ্য সরকারের দায়িত্ব নয়। চাকরির বাজার যে সংকুচিত হয়ে গেছে, চাকরির বাজার শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষে দেখুন না। প্রধানমন্ত্রী মোদিজি আসার আগে বলেছিলেন প্রতি ঘরে বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে। সে কথা কোথায় গেল? আর আমরা বাস্তব প্রতিফলন কি একবারও দেখতে পেয়েছি? যেগুলো রুটিন অ্যাপয়েন্টমেন্ট হতো, সেনাতে অ্যাপয়েন্টমেন্ট হতো, সে সেনার অ্যাপয়েন্টমেন্টও বন্ধ। আরপিএফ, সেখানেও অ্যাপয়েন্টমেন্ট বন্ধ। সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এতেরও তো নিয়োগ প্রক্রিয়া বন্ধ, হল্টেড হয়ে গেছে। সেনাতে তো বর্তমানে অগ্নিবীর যোজনা এসেছে। অগ্নিবীর যোজনা 5 বছরের জন্যে হায়ার অ্যান্ড ফায়ার। এখন তো এটা শুধু বাংলার কেন কথা বলছেন, সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে কথা বলুন, তাহলে তো বুঝতে পারা যাবে কম্পারেটিভ স্টাডি করলে। আর কম্পারেটিভ যদি স্টাডি করেনও, দেখবেন পশ্চিমবাংলায় শিক্ষক, রাজ্য সরকারের কর্মচারী
নিয়োগে পশ্চিমবাংলা কিন্তু এগিয়ে আছে অন্যান্য রাজ্যের তুলনায়। গতকালকে পাত্রসাহের গরুর হাটতলাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সভা করেছেন জি, এবং সেখানে এসে তিনি হুঙ্কার দিয়ে গেছেন, বলেছেন যে এবার 26-এ খেলা শেষ, উন্নয়ন শুরু। যোগীজি আদিত্যনাথজি যিনি উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী, তার কালকে জনসভা ছিল পাত্রসারে গরুহাটে। ওখানে যিনি বক্তব্য রেখেছেন, খেলা কার শেষ, খেলা কার শেষ হবে 23শে এপ্রিল, সেটা 23শে এপ্রিলের পরে যেদিন নির্বাচনের প্রক্রিয়া শেষে গণনা শুরু হবে সেদিনই বোঝা যাবে। আমরা তো খেলা শুরু করিনি, খেলা তো ওরা শুরু করেছে, খেলা আমরা শেষ করব। খেলা আমরা 4ঠা মে দেখতে পাবেন খেলাতে কারা কত গোল দিল, কে কত গোলে হারলো আর কে কত গোলে জিতলো। যোগী আদিত্যনাথ বলেন কি করে, বাংলার মানুষ বিগত 15 বছর ধরে শীত গ্রীষ্ম বর্ষা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, এ কথা আপ্তবাক্য নয়, এ কথা এখন বাস্তব। অতএব বাংলার মানুষ যে শ্রীমতী বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন, মা মাটি মানুষের সরকারের সাথে আছেন, সে বিষয়ে কোথাও কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই। তৃণমূল কংগ্রেসের তো সম্প্রতি একাধিক দুর্নীতি সামনে এসেছে, তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা জেল পর্যন্ত কেটেছে। কি মনে হচ্ছে এখনো কি মানুষ তাহলে কি এই দুর্নীতির পক্ষে নাকি তৃণমূলের পক্ষেই রয়েছে? দেখুন, ভারতীয় রাজনীতি কখনোই কখনোই দুর্নীতিমুক্ত ছিল না। পশ্চিমবাংলায় যে আগে আগে সরকার ছিল সেখানেও দুর্নীতি ছিল, সেই দুর্নীতিতে তাবড় তাবড় নেতা মন্ত্রীরাও জড়িত ছিলেন। মুখ্যমন্ত্রীর স্বয়ং মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর পুত্র তিনিও জড়িত ছিলেন বিস্কুট কেলেঙ্কারি, যতীনবাবুও জড়িত ছিলেন বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, এটা তো ছিল। আবার বর্তমানে মোদিজি সরকারের আমলে দুর্নীতি, কত দুর্নীতি হয়েছে আপনার ইলেকট্রাল স্ক্যাম, ইলেকশন ফান্ড নিয়ে যে স্ক্যাম, সেটা তো আপনারা দেখেছেন, সে তো কয়েক হাজার কোটি টাকার। সেগুলো নিয়ে কথা বলেন না কেন, মানুষ সে বিষয়ে প্রশ্ন তোলে না কেন? বাংলায় 2-4টে কোথাও কোনো ঘটনা ঘটেছে? আমি বলছি না ঘটনা ঘটেনি, কিন্তু ঘটনা ঘটেছে। কিন্তু দেখুন, সে ঘটনার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা জেল পর্যন্ত কেটেছে, মন্ত্রী পর্যন্ত জেল কেটেছে। দ্যাট ডাজ নট মিন কি তৃণমূল সরকারের সমস্ত নেতা মন্ত্রী সবাই দুর্নীতিগ্রস্ত। মানে দুর্নীতি কি কোনো প্রভাব পড়বে না তাহলে বলছেন? দুর্নীতি কোথাও কোনো প্রভাব পড়বে না। দুর্নীতি যারা করেছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা বিচার বিভাগীয় তদন্ত প্রক্রিয়ার ভিতর দিয়ে বেরিয়ে এসেছে, তারা পরে ছাড়াও পেয়েছে। এই বিষয়ের বাংলার মানুষ সব জানে, ভারতবর্ষের মানুষ এ বিষয়ে সব অবহিত। এগুলো নিয়ে প্রশ্ন করা ওকামি ছাড়া কি বলবো আমি এটাকে। মোদিজির যে দুর্নীতি, আকণ্ঠ দুর্নীতি, পায়ের বুড়ো আঙুল থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত, সেই বিষয়ে কে প্রশ্ন তুলবে, সেই বিষয়ে কে কথা বলবে? ভারতবর্ষের মানুষকে উত্তর জিজ্ঞেস করুন, ভারতবর্ষের মানুষ উত্তর দিক, বিজেপির নেতা কর্মীরা তারা উত্তর দিক। গত 5 বছরে সোনামুখী বিধানসভার যিনি বিধায়ক ছিলেন দেবাকর গড়ামি, হ্যাঁ, এবার 26-এ তিনি আবারও প্রার্থী হয়েছেন। হ্যাঁ। গত 5 বছরে এই বিধানসভা কেন্দ্রে তিনি কি কি উন্নয়ন করেছেন বলে আপনাদের নজরে পড়ছে, এবং 24-এ লোকসভা নির্বাচনে বিজেপির যিনি সাংসদ, এই গত 2 বছরে তিনি কি কি কাজ করেছেন সোনামুখী বিধানসভা এলাকায়, কি দেখছেন আপনারা? আমি ব্যক্তিগতভাবে আমি বিগত 5 বছরে বিজেপির বিধায়ক, যিনি কি নাম, মিস্টার ঘরামি, দিবাকর ঘরামি, এবং সাংসদ সৌমিত্র খাঁ, বিগত 7 বছর ধরে এখানে সাংসদ আছেন। এই ভদ্রলোক দিবাকর বাবু বিগত 5 বছর বিধায়ক আছেন। তারা যে বাংলা মানে আমাদের সোনামুখী বিধানসভা কেন্দ্রের জন্য কোনো উন্নয়নমূলক কর্মসূচি করেছে, সেটা তো আমি কোথাও, আমার তো অ্যাটলিস্ট চোখে পড়েনি। আমি সোনামুখীর মানুষকে জিজ্ঞাসা করে দেখুন তাদের চোখে পড়েছে কিনা। আমার কানে এসেছে তিনি 2-4টে সোলার ল্যাম্প লাগিয়ে, সোলার আলো, সৌর আলো কিছু ব্যবস্থা করেছেন, তাতেও নাকি 30% কমিশনের ব্যাপারটা আবার আমার সব কানে এসেছে। আমি তো এই ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়নের ব্যবস্থা, বাংলাকে যখন কেন্দ্র সরকার বঞ্চনা করছিল আবাস যোজনার টাকা
মনরেগা স্কিমের টাকা যখন আটকে দিচ্ছিল তখন এনারা কোথায় ছিলেন? বাংলার প্রতি যে বঞ্চনা হলো, বাংলাকে যে ভাতে মেরে দেওয়ার ষড়যন্ত্র করা হলো, তার উত্তরে এরা কিছু বললো না কেন? এরা তো বাংলারই প্রতিনিধি, এরা তো বাংলারই ছেলে, সৌমিত্রবাবু এবং দিবাকর বাবু। তখন তো তারা বিজেপি সরকারকে একবারও কিছু বললো না যে আপনারা টাকাটা এভাবে আটকে রাখতে পারেন না, বাংলার প্রকল্পগুলো আটকে যাচ্ছে। কেন তারা দায়িত্ব নেয়নি? তারা তো জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি হিসেবে তাদের এটা দায়িত্ব বর্তায়, তাদের এটা কর্তব্য ছিল। যদি বিজেপি সরকার এরকম করছে তাদের জানতে পেরেছিল, তাহলে সেটাকে প্রতিরোধ কিভাবে করা যায়, বাংলাকে যাতে বঞ্চনা করা না হয়, তার জন্য কোন ব্যবস্থা নিয়েছেন আপনারা? হ্যাভ ইউ টেকেন এনি সর্ট অফ স্টেপস? বাংলাকে বঞ্চনা করার এই প্রক্রিয়া, এই জিনিস কতদিন চলবে? বাংলার মানুষ কতদিন মানবে এটা? কতদিন সহ্য করে? উপরন্তু বাড়তি আপনারা বাংলার মনীষীদেরকে অপমান করছেন। আমাদের সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আপনার লজ্জা করে না? আপনি তাকে বঙ্কিম দা বলছেন, যিনি বন্দে মাতরম গানের সঙ্গীতের যিনি উদ্গাতা, যে গান ভারতবর্ষের লক্ষ 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 স্বাধীনতা সংগ্রামীকে অনুপ্রাণিত করেছিল। আপনারা আবার সেই গান নিয়ে আপনারা সেটাকে আবার উৎসব করছেন। একদিকে তার উদ্গাতাকে অপমান করছেন, অন্যদিকে তার গানটা নিয়ে উৎসব পালন করছেন। আপনারা স্বামী বিবেকানন্দকে, যিনি সাইক্লোনিক হিন্দু মগ নামে যিনি সারা পৃথিবীতে পরিচিত, যিনি সমাদৃত, যিনি পূজিত, তাকে আপনারা বললেন বামপন্থী প্রোডাক্ট। হোয়াট ইজ দিস? সমীরবাবু, আপনি একজন শিক্ষিত প্রফেসর বলে আপনাকে জানি, আপনি স্বামী বিবেকানন্দকে আপনি বামপন্থী বলতে পারেন আপনি মানসিকতায়, কিন্তু প্রোডাক্ট এই শব্দটা অত্যন্ত আপত্তিকর, হাইলি অবজেকশনেবল, আনকনস্টিটিউশনাল। তো বাংলার মানুষ এগুলো দেখছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনারা বলছেন রবীন্দ্রনাথ সান্যাল। টেগোর নামে সারা বিশ্বে যিনি পরিচিত, যিনি নোবেল পুরস্কারে পুরস্কৃত, যিনি বাঙালির ভাষা, যিনি বাঙালির মুখ, যিনি ভারতবর্ষের মুখ, গীতাঞ্জলির যিনি স্রষ্টা, তাকে অপমান করছেন আপনারা। রাজা রামমোহন রায়, ভারতবর্ষের নবজাগরণের যিনি পথিকৃৎ, আমাদের এই হুগলি জেলার খানাকুলের রাজা রামমোহন রায়, কলকাতার আর্মা স্ট্রিটে যার বাড়ি, তাকে আপনারা বললেন ব্রিটিশের দালাল। লজ্জা করেন আপনাদের? ইউ শুড বি অ্যাসেপ্ট অফ ইট। আপনারা যত বাংলাকে অপমান করবেন, বাংলা ভাষাভাষী মানুষ তত একতাবদ্ধ হবে, আপনাদেরকে তার যোগ্য জবাব দিচ্ছে। আগামী 26-এর বিধানসভা নির্বাচনে 23 এপ্রিল সেই যোগ্য জবাব আপনারা পাবেন। আপনারা প্রস্তুত থাকুন সেই জবাব হজম করার জন্য। ভোটের আগে এই যে গ্যাসের মূল্য বৃদ্ধি কিভাবে দেখছেন? কতটা সমস্যায় পড়তে পারে সাধারণ? আরে ভাই, গ্যাসের মূল্য বৃদ্ধি এগুলো তো আপনারা জানেন, ভারতবর্ষের মানুষ জেনে গেছে। এগুলো সব বিজেপির একটা মিথ্যা ন্যারেটিভ। এরা যেটা করছে, কৃত্রিমভাবে অভাব সৃষ্টি করছে, কৃত্রিমভাবে অভাব সৃষ্টি করে মানুষের কাছে যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার দাম বৃদ্ধি করে সেখানে অধিক মুনাফা বা ফায়দা তুলতে চাইছে। কাদের জন্য? মিস্টার আডানি, মিস্টার আম্বানি। এই যে গভর্নমেন্টটা দেখছেন আপনারা, দিস ইজ নট an elected government, ডেমোক্রেট ইলেক্টেড গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের পিছনে একটা কর্পোরেট থটস বা কর্পোরেট রুল চলছে, এটা ভারতবর্ষের মানুষকে জানতে হবে, এর জন্য যোগ্য জবাব দিতে হবে। 26-এ তো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দল, মাটি মানুষের সরকার, চতুর্থবারের জন্য সরকারে আসছে পশ্চিমবাংলায়, চতুর্থবারের জন্য বিধানসভার আসনে বসবেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা যেমন সত্য, দিনের আলো মতো পরিষ্কার, আগামী 2029 এই যে বাঙালির উপরে অত্যাচার হলো, এই যে বাংলা ভাষাভাষীদেরকে বাংলার বাইরে অন্যান্য রাজ্যে হত্যা করা হলো, অপমান করা হলো, লাঞ্ছনা করা হলো, গঞ্জনা দেয়া হলো, তার যোগ্য জবাব 2029-এ পাবে। আজকে আমরা এখানে থেমে থামবো না। আমাদের লড়াই শুধু বিধানসভায় থেমে থামবে না, আমাদের লড়াই 2029 নয়াদিল্লি থেকে যতক্ষণ না আমরা শ্রী মোদীজি, শ্রী অমিত শাহজিকে ক্ষমতা থেকে উৎখাত করতে পারছি, ততদিন আমাদের আন্দোলন জারি থাকবে। সোনামুখীর তাঁত শিল্প একটা পৃথিবী বিখ্যাত, বিশ্ববিখ্যাত, এবং এখানকার পাগড়ি শিল্পেও বিখ্যাত। কাবুল, আফগানিস্তান সহ বিভিন্ন দেশে পাড়ি দিত এক সময়। বর্তমানে সেই অবস্থা, পাগড়ি শিল্পীদের, তাঁতি শিল্পীদের অবস্থা একটু শোচনীয়। আপনি যদি বিধায়ক হিসাবে নির্বাচিত হন, তাদের কি উন্নয়নের দিকে নজর দেবেন?
খুব ভালো পয়েন্ট তুলেছেন, থ্যাংক ইউ। এই পয়েন্টটা খুব জরুরি ছিল। আগে আমাদের সুনামকে তাঁতিদের তরফ থেকে রেশমের পাগড়ি তৈরি হতো। সেই পাগড়ি কাবুলিওয়ালারা, তৎকালে আমরা ওদেরকে কাবুলিওয়ালা বলতাম, আফগানিস্তান থেকে আসতেন, তারা সেই পাগড়ি এখান থেকে কিনে নিয়ে যেতেন বর্ধমান থেকে ট্যাক্সি ভাড়া করে সোনামুখী শ্যামবাজারে, কৃষ্ণবাজারে, আমাদের লালবাজারে, ওখান থেকে পাগড়ি কিনে নিয়ে যেতেন। তাতে তাদের অনেক লাভ হতো। কিন্তু আফগানিস্তানে ওইসব রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনায়, আন্তর্জাতিক যে পট পরিবর্তন, রাশিয়া ঢুকেছিল, তারপরে আপনার তালিবানদের শাসন চলে এলো, তালিবানি শাসনের পর আমেরিকার ওখানে অত্যাচার করলো। এই সমস্ত ঘটনা, আন্তর্জাতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে এই শিল্পটা বর্তমানে বন্ধ হবার উপক্রম। এই তো গত 3-4 দিন আগে আমি গেছিলাম লালবাজারে তাঁতিদের তাঁতগুলো দেখতে। ওদেরকে আমি দেখেছি, ছোটোর থেকে আমি দেখছি কৃষ্ণবাজারের তন্তুবাইদের হাতের কাজ, শিল্প, যে আপনারা যেটা দেখেন বিষ্ণুপুরী সিল্ক, দিস ইজ নট বিষ্ণুপুরী সিল্ক, ওটা সোনামুখী সিল্ক। এখানে সোনামুখীতে সুতোটা তৈরি করছে, তৈরি করে রং করে বিষ্ণুপুরে যাচ্ছে, সেটার উপরে কারুকার্য করে বালুচুরি, স্বর্ণচুরি নামে আন্তর্জাতিক স্তরে বিষ্ণুপুরী শিল্প বলে খ্যাত হচ্ছে। সুতরাং এদের কথা মাথায় রেখে ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের সাথে পরামর্শ করে, টেকনোলজিস্ট যারা আছেন তাদের সঙ্গে পরামর্শ করে তাদের জীবনযাত্রার মান বা তাদের কর্মের যে মান, সেটা কিভাবে উন্নত করা যায়, তার জন্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব বলে আমি মনস্থির করেছি। এখন দেখা যাক মানুষের গণদেবতার আশীর্বাদে কিভাবে এটা সম্ভব হয়। যদি হয় তাহলে তো আমরা এটা অবশ্যই ওই দিকটা দেখবো, অগ্রাধিকার দিয়ে দেখব। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাত্রসারে এসে বলে গেছেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে সুপার স্পেশালিটি হসপিটাল এবং বাইপাস হবে সোনামুখীতে। রাইট, রাইট, কি বলবো? রাইট। আমাদের পাত্র স্যারের যে মিটিং হয়ে গেল জনসভা, তাতে আমাদের দলের সর্বাধিনায়ক, আমার প্রিয় নেতা, প্রাজ্ঞ নেতা, এত অল্প বয়সে তিনি এত প্রাজ্ঞ এবং এত অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, আমি দেখে অবাক। ইটস এন অ্যামাজিং ফ্যাক্ট, অ্যামাজিং, আমি অবাক দেখে। তো তিনি যে কথাগুলো বলে গেলেন যে সোনামুখীতে বাইপাস নির্মাণ হবে, সোনামুখীতে প্রাইমারি হেলথ সেন্টার আপগ্রেডশন হয়ে সুপার স্পেশালিটি হসপিটাল হবে, এবং সোনামুখীতে আরও অনেক কিছু পরিকল্পনা আছে। শালী নদীর উপরে কয়েকটা ব্রিজ আছে, পিয়ারবেড়া, রামপুর, ওখানে বর্ষাতে ভেঙে গেছে, সেই ব্রিজ পুনর্নির্মাণ হবে। পাঁচাল এবং ধুলাইয়ের যে সাবসিডিয়ারি হেলথ সেন্টার যেটা বর্তমানে আছে, এক্সিস্ট করছে, সেটাকে উন্নত করে প্রাইমারি হেলথ সেন্টারে রূপান্তরিত করা হবে। আপনার অমৃতপাড়ায় আমরা একটা অডিটোরিয়াম, খেলাধুলার ক্রীড়ার মান উন্নয়নের জন্য অডিটোরিয়াম আমরা করার আমাদের পরিকল্পনা আছে দলের এবং সরকারের। এই পরিকল্পনা আছে। আমাদের সোনামুখীতে একটা 12 নম্বর ওয়ার্ডে বিনোদন পার্ক বয়স্ক বা মায়েদের বা বাচ্চাদের সেখানে নিয়ে গিয়ে একটুকু বেড়ানো বিনোদন পার্ক করার প্রস্তাব আছে। আমার একটা ITI তো হয়ে গেছে, দিদি করে দিয়েছে। শালী নদীর উপরে ব্রিজ দিদি করে দিয়েছে। সোনামুখী কিন্তু দিদিকে তার বিনিময়ে সোনামুখী কেন্দ্রটা উপহার হিসেবে দেয়নি। ফায়ার ব্রিগেড স্টেশন হয়েছে, ফায়ার ব্রিগেড স্টেশনও হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ধারে। তো দিদি কথা দিয়ে কথা রাখেন, এটা তো সর্বজনবিদিত, নতুন করে বলার প্রয়োজন নেই। যদি বিধায়ক হিসেবে নির্বাচিত হন, প্রথম কাজ কোনটা হবে সোনামুখী বিধানসভার মানুষের জন্য? সোনামুখীর বর্তমানে জ্বলন্ত সমস্যা, আপনারাও তো আসা যাওয়া করছেন ওই রাস্তা দিয়ে, যানবাহনের সমস্যা, নিত্যদিন দুর্ঘটনার ঘটে যাচ্ছে। এইটার জন্যে একটা সুচিন্তিত সুপরিকল্পিত উপায়ে একটা বাইপাস নির্মাণ করা, ভারী যানবাহন চলাচল যাতে করে সেই রাস্তা দিয়ে করে, এটার জন্যে আমরা বাইপাসের কথা বলেছি। আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভায় বলে গেছেন শালী নদীর ধার বরাবর বাইপাস নির্মাণ হবে। তিনি যখন বলেছেন হবে তো হবে, দিদির সরকার যখন বলেছে হবে তো হবে, এর অন্যথা হবে না। সূর্য পশ্চিম দিকে উঠবে, দিদির কথার নড়চড় হবে না, এটা জেনে রাখুন। আমাদের দৃঢ় বিশ্বাস, আমার স্থির বিশ্বাস। ডাক্তার হিসেবে সোনামুখী গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো কতটা সুস্বাস্থ্যকর রয়েছে বলে আপনি মনে করছেন? ডাক্তার হিসেবে আমি সোনামুখী হাসপাতালে ইদানিং যাওয়ার আমার দুর্ভাগ্যই বলুন বা সৌভাগ্যই বলুন হয়েছিল। আমার এক সম্পর্কে দাদু, তিনি মারা গেলেন
অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইসকেমিক অ্যাটাক হয়েছিল, হার্ট অ্যাটাক কথা বাংলায়। আমি দেখতে গেছিলাম রাত্রিবেলা, তো মহিলা ডাক্তার ছিলেন, লেডি ডাক্তার, তিনি দেখলেন। আমি দেখলাম পালস দেখে আমি বুঝলাম যে ও হার্ট ফেলিওরের দিকে আছে। তো তিনি তার ওই সব দেখে শুনে আমাকে দিন পরিষ্কার বললেন, স্যার এখানে তো আমি ইসিজি বা অন্যান্য টেস্ট যেগুলো করে হার্ট অ্যাটাকের, ট্রফটি টেস্ট বলে, ট্রফটি, এগুলোর ব্যবস্থা নেই। দেখে আমার খারাপ লাগলো। কিন্তু এটা বলবো, সোনামুখীতে আগে লোসিও মার্কিউরিগ্রাম লাল ওষুধ কেটে চড়ে গেলে লাগাবার পাওয়া যেত না। সব পেশেন্টই রেফার টু বিএসএমসি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ করা হতো। এখন তো সোনামুখী হেলথ সেন্টারে এক্স রেটা হয়, অন্যান্য ডাক্তারও থাকে, একজন না। তো সেটা অপ্রতুল। এটাকে আমরা চাইছি, মানুষ চাইছে। আমাদের 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 এই সোনামুখীতে, আমাদের দামোদরের ধারে প্রচুর পূর্ববঙ্গ থেকে আগত মানুষেরা আছেন। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর তারা চাষবাস করেন, কি সুন্দর তারা জীবনযাপন করছেন, অত্যন্ত শান্তির, সবুজে সবুজে ঘেরা। একবার যাবেন, গিয়ে দেখে আসবেন তারা কত সুন্দরভাবে আছে। তারা বাংলার মানুষ নয়, তারা ভারতের নাগরিক নয়। কে বলেছে ভারতের নাগরিক নয়? আপনার কটা কটা ডিটেনশন ক্যাম্প করবেন? কত ডিটেনশন ক্যাম্প বানাবেন মিস্টার মোদি, মিস্টার শাহ? কতজনকে আপনি ডিটেনশন ক্যাম্পে জায়গা দেবেন? এটা আসাম পেয়েছেন? এটা বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 200% আশাবাদী, 200%। মানুষ দিদির সাথে আছে, মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, বিশেষ করে মায়েরা দিদির সাথে আছে, ছাত্র যুবরা দিদির সাথে আছে। আর কাকে চাই? ছাত্র শক্তি, যুব শক্তি, নারী শক্তি যার সঙ্গে আছে, তার আবার ভয়টা কিসের? সেই দলের আবার ভয় কিসের? সেই দলের কিসের আশঙ্কা? নাথিং টু वरी, नॉट टू बी स्केयर्ड। डरो मत, डर के आगे जीत है। मैं बार बार बता रहा हूं, ये डर के आगे जीत है, डरो मत। वो डरने वाला चीज नहीं है, वो गैस बैलून है। जिस दिन आप लीक कर देगा ना, वो गैस बैलून फुस हो जाएगा। मोदी जी का गैस बैलून फुस हो जाए, फुस होने शुरू हो गया है, और ज्यादा फुस होते रहेगा। ধীরে ধীরে দেখবেন মাটির সঙ্গে মিশে গেছে গ্যাস বেলুনটা। আর কি বলবো, কত কথা শুনবে না। একেবারেই সোনামুখী বিধানসভার যিনি প্রার্থী রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তিনি 200% আশাবাদী জয়ের ব্যাপারে। তবে শেষ হাসি কে হাসবে তার উত্তর দেবে নির্বাচনী ফলাফল। বাঁকুড়ার সোনামুখী থেকে সঞ্জীব মল্লিক, কেটিভি বাংলা।